বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়তে সহায়তা করবেন মার্কিন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, শুল্ক চুক্তির সুযোগ আছে জানালো হোয়াইট হাউস। The president will talk to any country that picks up the phone to call the president and his trade team to try to strike a deal. রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। এবং দাপট কমেছে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীর। বৈধ চ্যানেল ব্যবহারে বাধ্য হওয়ায় বেড়েছে আয়, বলছেন অর্থনীতিবিদরা। যৌক্তিক শুল্ক ও প্রবাসীদের সুযোগ অব্যাহত রাখার তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়তে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। এদিকে হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওঠে বাংলাদেশের ওপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। চলতি মাসের শুরুতে তালিকা দেখিয়ে বাংলাদেশ সহ 100টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহৎ রফতানি বাজারে এমন বাণিজ্যের বাধার খবরে নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। গত সোমবার ট্রাম্পকে পাঠানো প্রধান উপদেষ্টার চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিতের আহ্বান জানানো হয়। শুল্ক উত্তেজনার মধ্যেই ঢাকায় বসা বিনিয়োগ সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা, যেখানে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্ব দেন এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর এক্সপার্ট কাউন্সিলের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনায় উঠে আসে শুল্ক প্রসঙ্গ জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী সচিব নিশা দেশাই জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। তাই তারা আশা করেন শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও ওঠে বাংলাদেশের উপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। বাংলাদেশ ও মাদাগাস্কারের মতো অর্থনীতির দেশের উপর বাড়তি শুল্ক আরোপের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, একটি চুক্তিতে যাতে পৌঁছানো যায় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট আগামীতে যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এমন কিছু দেশের উপর শুল্ক আরোপ করেছে যাদের অর্থনৈতিক অবকাঠামো বেশ দুর্বল, যেমন বাংলাদেশ ও মাদাগাস্কার। প্রেসিডেন্ট ট্রাম্প এসব দেশগুলোর সঙ্গে কিভাবে বাণিজ্য ঘাটতি ঠিক করতে চান? এসব দেশের টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দেয়া হবে কি? First of all, the reciprocal tariff rates that were implemented by country were focused on বিভিন্ন দেশ এতদিন যুক্তরাষ্ট্রের উপর আর্থিক ও অ-আর্থিক নীতি দ্বারা বাণিজ্য বাধা তৈরি করে রেখেছিল, যা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে এসব দেশে রফতানি করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যে দেশ ফোন করবে সে দেশের প্রশাসনের সঙ্গেই কথা বলবেন তিনি। বাণিজ্য চুক্তি করতে এরই মধ্যে অনেক দেশ যোগাযোগ করেছে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে চিঠি পাঠান বাণিজ্য উপদেষ্টা। এতে ট্যারিফ লাইনের আগের 190টি সহ 100টি পণ্যকে শুল্কমুক্ত করার বিষয়ে বাংলাদেশ ভাবছে বলে উল্লেখ করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটের মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে চীন, জানিয়ে কাজ শুরু করেছে সরকার। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে একথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এ সময় বিনিয়োগ আকর্ষণে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশের কথাও জানান তিনি। এদিন মহাকাশ গবেষণার দ্বার উন্মোচন করতে মার্কিন সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।
প্রায় 4068 কোটি টাকা ব্যয়ে বাগেরহাটের মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। 3 বছর মেয়াদী এই প্রকল্পে 3592 কোটি টাকাই দিচ্ছে চীন। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকায় চলা বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের পাশাপাশি সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে চীন। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। দেশে বিনিয়োগ পরিস্থিতি খতিয়ে দেখতে আজও জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, কোরিয়া, ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, জ্বালানি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আছে, যা দূর করতে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে। আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত এটা কোনো একটা সময় পাবলিশ করবেন। এদিকে মহাকাশ গবেষণার দ্বার উন্মোচন করতে 54তম দেশ হিসেবে মার্কিন সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। বাংলাদেশের বিভিন্ন খাতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $1 বিলিয়ন ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। থেকে এটাকে 10-এ নিয়ে আসেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকার কি চীনা ও কোরিয়ানদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশ দুটির ব্যবসায়ী প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে প্রতিনিধি দল। প্রথমে দেখা করেন চীনা ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। প্রধান উপদেষ্টা তাদের বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে অবগত করে বিনিয়োগের আহ্বান জানান। একই দিন কিহাক সুংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কোরিয়া ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। এদিকে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে 10,000 বর্গমিটারের প্লট কেনার মধ্য দিয়ে বিনিয়োগের সূচনা করেছে সুইডিশ কোম্পানি নিলর্ন। সকালে ওই অঞ্চল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাৎক্ষণিক চুক্তি সই করেছেন। এদিন চীন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের 36 বিনিয়োগকারী অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগের সম্ভাবনা আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন 36 বিনিয়োগকারী, যাদের মধ্যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ 8 জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন। শুরুতেই সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার মিটারের একটি প্লট কিনতে চুক্তি সই করে। এ সময় প্রতিষ্ঠানটি সহ পরিদর্শনে আসা সদস্যরা বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগ সম্ভাবনা আছে। আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের প্রিমিংসটাকে ফুলি প্রোডিউস করার চিন্তা ভাবনা করছি। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে সিঙ্গার $7,80,00,000 বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি বলছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনাময়, আর কর্তৃপক্ষ সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানাচ্ছে। ফিউচারে কান্ট্রির গ্রোথ পার্সপেক্টিভের সাথে সিঙ্গার বাংলাদেশ আরও ইনভেস্ট করার প্ল্যান রয়েছে। সিঙ্গার, বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন, এবং যারা অনলাইনে আসেন তারা তো এখনও সমস্যা ফেস করেননি। তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে, প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। সরকারের পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু ছাড়াও সুশাসন নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে, যেটা বিনিয়োগকারীদের একটা বড় চাওয়া ছিল। নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 1000 একর জমির মধ্যে 600 একরের উন্নয়ন শেষ হয়েছে, আর এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ $20 কোটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যে 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জের 2500-এর জাপানি অর্থনৈতিক অঞ্চল অন্যতম। 1000 একর জমির উপর গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলটির পুরো কার্যক্রম শুরু হলে অন্তত $150 মিলিয়ন বিনিয়োগ পরিবেশ তৈরি হবে। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের কাছে এমন সম্ভাবনাই তুলে ধরা হলো। MS আরিফিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পানিতে উদ্ধার কাজ সহজ করতে উন্নত প্রযুক্তির রোবট ডুবুরির প্রদর্শন করা হয়েছে 4 দিনব্যাপী আয়োজিত বিনিয়োগ সম্মেলনে।
এই রোবট পানির নিচে হারিয়ে যাওয়া বস্তু খুঁজে বের করতে পারে। এছাড়া প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ইলেকট্রিক গাড়ি পালকি। উদ্যোক্তাদের মতে যথেষ্ট বিনিয়োগ পেলে এসব প্রযুক্তিকে বিশ্ব দরবারে তুলে ধরা আরও সহজ হবে। নদীমাতৃক দেশে প্রতি বছরই লঞ্চ কিংবা নৌকাডুবি হয়। হতাহতের সংখ্যাও কম নয়। মৃতদেহ খুঁজে পেতে লাগে সময়। এক্ষেত্রে ডুবুরি যদি হয় রোবট, তাহলে সহজে ও দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব। অক্টোপাস ও টুনা নামে এমন ডুবুরি রোবট নিয়ে বিনিয়োগ সম্মেলনে এসেছেন কয়েকজন তরুণ উদ্ভাবক। দূর থেকে রোবটগুলো রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করে পানির নিচ থেকে যে কোনো বস্তু খুঁজে পেতে সক্ষম। যেখানে একটা হিউম্যান ডাইভার বা একটা সাধারণ মানুষ দেখা পসিবল হচ্ছে না, সেখানে আমার রোবটগুলো ওই পার্টিকুলার একটা ডেপথে গিয়ে সে ডিফারেন্ট সেন্সর ফিউশন করে ওই এনভায়রনমেন্টের কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সাপোজ একটা লঞ্চ ডুবে হচ্ছে, কোথায় লঞ্চ ডুবে হচ্ছে, কোনো একটা মানুষ যে ডুবে আছে, আমরা ওই লোকেশনগুলো আইডেন্টিফাই করে দিতে পারছি। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে স্টার্টআপ প্রদর্শনীর আরেক আকর্ষণ ছিল ইলেকট্রিক গাড়ি পালকি। বাংলাদেশে তৈরি প্রথম এই যান্ত্রিক গাড়িতে থাকছে নানা ধরনের উন্নত ফিচার। তবে আরও উন্নত করার পরামর্শ এসেছে বিনিয়োগকারীদের থেকে। পার কিলোতে খরচ 1 টাকা করে, তো 350 কিলো হচ্ছে 350 টাকা। আর এটার হচ্ছে ফাস্ট চার্জিং, এটা 45 মিনিটে ফুল চার্জ হতে হবে চার্জিং স্টেশনে। আর হাউস হোল্ডে হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। বিদেশি গাড়ির থেকে যদি আমরা বাংলাদেশি গাড়িতে আমরা যদি চলে আসি, এবং সেই ক্ষেত্রে দেখা গেল এটা আরও যেহেতু তাদের একটা ইনোভেটিভ আইডিয়া এবং চলে আসছে, আমার মনে হয় যে এটা ইন ফিউচারে আমরাই যদি হেল্প করি, এটা আরও এটাকে ইমপ্রুভ করতে পারবে। উদ্ভাবকরা আশাবাদী 4 দিনের এই সম্মেলনে তাদের স্টার্টআপগুলো বিকশিত করার জন্য প্রয়োজনীয় তহবিলের সংস্থান হবে। অনেকে আমাদেরকে অনেক কমিট করছেন যে তারা পরবর্তীতে আমাদের সাথে বসবেন। তারা হয়তো এই মিটিংয়ের ফলো থ্রুতে আমরা আমাদের পরবর্তী $1 মিলিয়ন চেক এখান থেকে পেয়ে যেতে পারি। ইয়াং বিজনেস যারা আছে তাদেরকে হচ্ছে আমরা ফান্ডিং দিয়ে থাকি, গ্র্যান্ড ফান্ডিং। যেহেতু আমরা গ্লোবালি কাজ করছি এবং আমাদের টার্গেট অডিয়েন্সও গ্লোবাল, সো আমরা মেইনলি এখানে আসার উদ্দেশ্য ছিল যে নেটওয়ার্কিং মেইনলি এবং অপরচুনিটিস ডিফারেন্ট ইনভেস্টরদের সাথে দেখা করার। তারা বলছেন যথেষ্ট বিনিয়োগ পেলে বিশ্ব অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরা আরও সহজ হবে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী রোজার ঈদের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য জাতিসংঘের মধ্যস্থতায় 2 দেশের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এবছর ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ সিংথাও। সেখানে প্রাথমিক পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যোগ্য করে চিহ্নিত করে মিয়ানমার। কিন্তু আরাকান এখনও যুদ্ধ বিধ্বস্ত। এ অবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানান, জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের। অল্প সময়ের মধ্যেই বৈঠক হবে বলে জানান তিনি। আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই 2 পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তারা এই 2 পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের 2 পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীনের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। আমরা দেখব যে কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। কূটনৈতিক স্বার্থ ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ বিভিন্ন সরঞ্জাম। শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম কাজ করছে। আর জুলাই গণ অভ্যুত্থানে আহত পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা পাবেন।
শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষায় বসবে সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর, নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। খাতা, হিসাব কিতাব গণনা করা, বাছনা করা, এগুলো সব কাজ হয়ে গেছে। সিট ব্যবস্থাপনাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আন্তঃশিক্ষা বোর্ড বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন এবং আমরা কনফিডেন্ট যে আমাদের এখনো পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড তাদের যে ভিজিলেন্স আছে প্রত্যেকে অ্যালার্ট। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন। পরীক্ষার্থীরা যদি আসনে বসে হল রুমে পরীক্ষা দিতে সক্ষম না হয় তাদের জন্য কি ব্যবস্থা করতে হবে সব নির্দেশনা জেলা প্রশাসকদেরকে দেওয়া আছে। তারা আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা সেইভাবে করবেন। অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধ সহ সব ধরনের অপতৎপরতা রোধে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের। মাধ্যমিক পর্যায়ে অনেক কেন্দ্র নেবার প্রয়োজন পড়ে, যেগুলো সরকারের অনেক সময় অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার প্রয়োজন পড়ে। এবার পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত অর্থবছরের 12 মাসে প্রায় $24 বিলিয়ন প্রবাসী আয় এলেও চলতি অর্থবছরের প্রথম 9 মাসে এসেছে $21.5 বিলিয়ন। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণে প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হয় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে। 2023-24 অর্থবছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি $2 বিলিয়ন বা $200 কোটি রেমিটেন্স। কিন্তু আগস্টে পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $3 বিলিয়ন। ব্যাংকগুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। আগে আমরা দেখতাম যে আপনার রেমিটেন্স হয়তো দেখা গেল ওখান থেকে পাঠাইছে, একদিন পরে ক্রেডিট হয়েছে, 2 দিন পরে ক্রেডিট হয়েছে। এখন আসলে কোনো ব্যাংকগুলো সবগুলো ব্যাংকই সবাই কিন্তু আপনাকে অটোমেটেড একবারে যে আপনার যে আমাদের সিস্টেমগুলো টাকা ওখানে জমা হয়ে যাচ্ছে, বলা যায় একবারে রিয়েল টাইমে ক্রেডিট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের সময় সেন্ট্রাল ব্যাংকের নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিতভাবে প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর নেপথ্যে গল্প রয়েছে হুন্ডি ব্যবসায়ীদের শক্তিশালী তৎপরতার। আর তথ্য বলছে এই মাফিয়াদের অপতৎপরতার পেছনে রক্ষা কবচ হিসেবে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো। মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন হয় 20 শতাব্দীর শুরুর দিকে, যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। ইন্ডিয়ান মারোয়ারিরা হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে, তারা আপাতত একটু হাত টান করে বসে আছে, নিয়ন্ত্রণ করে বা চালায় এবং নিয়ন্ত্রণ করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভিসা এবং অন্যান্য কারণে সংযোগ রাখছে না, যে জন্য এই ব্যবসাতে তারা নিজেরাই একটু আপাতত সংকুচিত হয়ে আছে। সেই কারণে বাংলাদেশি জনগণ, শ্রমিকরা তারা প্রপার চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন এই অর্থনীতিবিদ। এখন যদি আমি শুল্ক লোকের ক্ষেত্রে একটু আমি
আরও কমায় দিই, তারপরে বাইরে নেওয়ার ক্ষেত্রে আমি যদি এই স্কোপটা একটু বাড়িয়ে দিই, তাই না, তখন দেখা যাবে যে মানুষের সিস্টেমের বাইরে, কারণ আর তো আলটিমেটলি তো হুন্ডিতে একটু কস্ট বেশি হয়, তা আমি যদি আরও কম কষ্টে যদি আমি ফর্মাল চ্যানেল থেকে পাই, আমি নিব কেন? আর কিছু কিছু বিষয় আছে, ধরেন স্মাগলিং টাইপের যে বিষয়গুলো আছে, সেগুলো তো কখনো বৈধ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 9 মাসে প্রায় $17 বিলিয়ন প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছে প্রায় $22 বিলিয়ন। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দিয়ে ইহুদি রাষ্ট্রকে পরোক্ষ সমর্থন দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, বিরোধী মত দমনে দেশটি থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছিল। গাজায় গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব মোড়লদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানান, ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই আসছে বড় কর্মসূচি। ফিলিস্তিনের মুসলিম জনতার পক্ষে আর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পরিণত হয় লোকে লোকারণ্যে। সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, দেশের প্রতিবাদের নামে মব তৈরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিপ্লবের নামে কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এই ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের ভিতরে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মোড়লদের নীরবতা ইসরায়েলের গণহত্যাকে উস্কে দিচ্ছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল। সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। টানা কয়েক মাস কমতির দিকে থাকলেও মার্চে দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। এ সময় খাদ্য মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর পূর্বাভাস বলছে, জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসতে পারে। গত বছরের ডিসেম্বর থেকে কমতে শুরু করেছিল মূল্যস্ফীতি। টানা 3 মাস অব্যাহত ছিল নিম্নমুখী ধারা। তবে মার্চে দেশের মূল্যস্ফীতি আবারও কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য বলছে, মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.35%, যা আগের মাসে ছিল 9.32%। এই সময় দেশে খাদ্য মূল্যস্ফীতির হার কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। মার্চে খাদ্য মূল্যস্ফীতি 9 থেকে 8% ঘরে নেমে হয়েছে 8.93%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.38% থেকে বেড়ে হয়েছে 9.7%। যদিও আগামী জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5%-এর নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, আর জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8%-এর মধ্যে রাখতে কাজ করে চলেছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। $2 বিলিয়ন মার্কিন বিদেশি বিনিয়োগের পাশাপাশি 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় লালদিয়ার চরেই ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তাই চরের একটি অংশ ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। একইভাবে বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে 53,000-এ, কিন্তু 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকে বেছে নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1.5 মিলিয়ন টিউস বে টার্মিনাল এবং আপনার আসার আগে, মাতারবাড়ি আসার আগে আমাদের করতেই হবে। তো সেই ক্ষেত্রে এটা লালদিয়া আমাদের জন্য খুবই সহায়ক হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়া চরের অবস্থান। ইতিমধ্যে চরের 64 একর জায়গাকে দুটি অংশে বিভক্ত করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে 32 একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেনার ইয়ার্ড, যেখানে কন্টেনার ধারণ ক্ষমতা হবে 15,000-এর বেশি। আর দ্বিতীয় অংশে বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। কন্টেনার সুবিধাদি বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি গ্রাউন্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছি। বেশ কিছু কাজ হয়ে গেছে এবং বাকি কাজ অলরেডি চলমান আছে। বিশ্বজুড়ে 50% বেশি কন্টেনার পরিবহন এবং হ্যান্ডেলিং করছে মার্কস লাইন। আর তাই বিনিয়োগকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং ব্যবসায়ীরা। নিজস্ব জেটি যদি তাদেরকে দেওয়া হয় তখন আমদানি এবং রপ্তানির যে ফ্লোটা এটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এর আগে 1,500 কোটি টাকা খরচ করে নির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে। লালদিয়ার চরের ক্ষেত্রে রেডিমেড টার্মিনাল হস্তান্তরের পরিবর্তে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে দিয়েই টার্মিনাল নির্মাণের কথা বলছেন ব্যবসায়ীরা। রেডি কোনোকে না দেওয়ার থেকে যে এসে এটাকে ইনভেস্ট করে সেটাকে তৈরি করে যদি তারা অপারেট করে, সেটা আমাদের জন্য অনেক বেশি ফিজিবল। এখানে যদি একটা নতুন করে একটা ইয়ার্ড তৈরি করে তাহলে ডেফিনেটলি সেখানে অনেক বেশি কন্টেনার স্টোরেজ করা যাবে এবং সেটা বর্তমান বন্দরের উপর একটা বড় ধরনের চাপ কমাবে। চলতি বছরই লালদিয়ার চর কন্টেনার ইয়ার্ড এবং টার্মিনাল নির্মাণের প্রাথমিক চুক্তি সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গার লালদিয়ার চরের এই অংশে বন্দর গড়ে তুলবে কন্টেনার ইয়ার্ড, আর পার্শ্ববর্তী অংশে মার্কস লাইনের টার্মিনাল। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলিকে কর্ণফুলী নদীর অন্তত 6টি বিপজ্জনক বাঁক পেরোতে হয়, কিন্তু লালদিয়ার চরে সেই সমস্যা থাকবে না। ফলে অবলীলায় যে কোনো সাইজের জাহাজ প্রবেশ করতে পারবে এই লালদিয়ার চর টার্মিনালে। পতেঙ্গার লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। অনাবৃষ্টিতে ঝরে যাচ্ছে রাজশাহীর বাগানগুলোর গুটি আম। ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। অনুকূল আবহাওয়া থাকলে 10,000 কোটি টাকার বাণিজ্যের আশা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে মোর্শেদুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে। সীমান্ত সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির আরও 2টি বিওপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর ও খড়গপুর সীমান্তে বিওপি 2টিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। বিউগলের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপি 2টির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। এ সময় বিজিবির রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী অঞ্চলের আমের বাগানে পর্যাপ্ত মুকুল এলেও দেখা নেই বৃষ্টির। অনাবৃষ্টিতে গুটি ঝরে পড়ায় বাগান মালিকদের কপালে চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে বাগানে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট। নওগাঁর বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে বাড়ি, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলি জাতের আমের বাগান। মাসখানেক আগেও সোনারাঙা মুকুলের মৌমৌ গন্ধে ভরে উঠেছিল বাগানগুলো। বর্তমানে বাগানগুলোতে থোকায় থোকায় ঝোলা গুটি আম মাসখানেকের মধ্যেই পরিপক্ক হবে।
একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার আম বাগানগুলোর। বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন মালিকরা। তবে খরার কারণে কিছু আমের গুটি ঝরে পড়ায় আশানুরূপ ফলন নিয়ে চিন্তিত তারা। এ অবস্থায় বাণিজ্যিক দিক বিবেচনায় আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি বাগান মালিক ও ব্যবসায়ীদের। তাপমাত্রা বেশি এবং বৃষ্টি নাই আকাশে, এই জন্য আপনার অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। কলি আমগুলি থাকে বা ঝড়ে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই আমগুলি হয়তো কেউ কিনতেও চায় না। এই আমগুলোকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, আমার দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রাজশাহী অঞ্চলে 10,000 কোটি টাকারও বেশি আমের বাণিজ্য হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। যেটুকু আছে সেই উৎপাদনটাকে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং সঠিকভাবে যদি প্যাকেজিং থেকে আরম্ভ করে বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে আমরা প্রায় 10,000 কোটি টাকার এবছর আম কেনা বেচা হওয়ার সম্ভাবনা আমরা চিন্তা ভাবনা করেছি। বাগানে পোকার আক্রমণ দেখা দিলে কীটনাশক প্রয়োগের পাশাপাশি আম ঝরে পড়া রোধে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। যতটুকু পারা যায় সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সময় যদি কোনো পোকার আক্রমণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করতে হবে। যেখানে পানি সেচ দেওয়ার সুব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনারা বিকেলবেলা গাছে যদি পানি স্প্রে করেন তাহলে কিন্তু এই ফল ঝরা পরিমাণ অনেকটা কমে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর 20টি খাদ্য গুদাম বছরের বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এরপরও নতুন সাইলো নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেয় ঠিকাদাররাও। তবে এর আগে উত্তোলন করা হয় প্রকল্পের অর্ধেক টাকা। এমন অপ্রয়োজনীয় প্রকল্প সাবেক খাদ্যমন্ত্রীর অর্থ লোপাটের চেষ্টা বলে মনে করেন সংশ্লিষ্টরা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। নওগাঁর ভীমপুর মাঠ, সবুজ ধানের জমির মাঝে 45 বিঘা মাটি ভরাট করে রাখা। এখানে ধান চাল মজুত করার জন্য সাইলো নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 2022 সালের শেষ দিকে প্রকল্পের জন্য মহাদেবপুর উপজেলার ভীমপুরে 45 বিঘা জমি অধিগ্রহণ করা হয়। এরপর ধীর গতিতে মাটি ফেলা শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানও। খাদ্য বিভাগের তথ্যমতে এরই মধ্যে শুধু মাটি ভরাট বাবদ 5,87,00,000 টাকা উত্তোলন করেছে ঠিকাদার। এদিকে জায়গাটি এখন এলাকার গলার কাটা। সাইলো নির্মাণ না করা হলেও অন্য যে কোনো উন্নয়ন কাজে জায়গাটি ব্যবহারের দাবি তাদের। অতীতে মনে করেন যে এটা মাঠ ছিল, এখানে অনেক ধানের ফসল হইতো। যদি এখানে খাদ্য গুদাম নির্মিত হয় তাহলে হচ্ছে আমাদের জেলার কৃষক এবং ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে। যদি সরকার যদি সেটাও না করে তাহলে অল্টারনেটিভ যে কোনো একটি ভালো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠুক। খাদ্য বিভাগের তথ্যমতে নওগাঁর 20টি খাদ্য গুদাম বছরে বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এমন পরিস্থিতিতে আরেকটি সাইলো নির্মাণ প্রকল্প সাবেক মন্ত্রীর অর্থ লোপাটের চেষ্টা বলে মনে করেন কৃষক নেতারা। এখানে যে প্রক্রিয়ার মধ্যে সাইলো নির্মাণ করছে এটা একটা রাষ্ট্রীয় যে কোষাগারের যে দুর্নীতি অনিয়ম সেটা হয়েছে। আমি মনে করি যে এই দুর্নীতি অনিয়ম যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। শূন্যস্থানগুলো কি কাজে ব্যবহার করা যেতে পারে এই বিষয়ে আমরা আঞ্চলিক খাদ্য মন্ত্রক মহোদয়ের সাথে আলাপ করেছি। আশা করছি তার কাছ থেকে একটা পরামর্শ পেলে আমরা এই বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব। ভীমপুর সাইলো নির্মাণে ভূমি অধিগ্রহণের ব্যয় ধরা হয় 10,56,51,000 টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কোনো কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়ার 6টি শিশু পার্ক বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়। দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙে গেছে বেশিরভাগ রাইড। পার্কগুলো সচল করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। শিশু পার্কে রাখা আছে সারি সারি ময়লার ভ্যান। শিশুদের খেলার বেশিরভাগ খেলার রাইড ভেঙে পড়ে আছে। বগুড়া পৌরসভার 6টি শিশু পার্কেরই এমন বেহাল দশা। 2015 সালে 50 লাখ টাকা ব্যয়ে শহরের চকসূত্রাপুর, কালীতলা, শিববাটি, চেলপাড়া, মালতীনগর ও উপশহর এলাকায় খেলাধুলার কিছু রাইড বসিয়ে 6টি শিশু পার্ক নির্মাণ করা হয়। 2024 সালে 55 লাখ টাকা ব্যয়ে 6টি পার্কে সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু দিনের পুরোটা সময় পার্কের গেট তালাবদ্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারে না। বিকেলবেলা মাত্র 1 ঘন্টার জন্য পার্কগুলোর গেট খুলে দেওয়া হলেও খেলার জায়গায় বিভিন্ন যানবাহন রাখায় তা ব্যবহার করা যায় না। এটা সারাদিন যদি খোলা থাকতো তাহলে অনেক ডায়াবেটিক্স রোগী
রুগী বা ইসে হাঁটাহাঁটি সবারই উপকার হতো। আর অনেক বাচ্চারা জানেও না যে কতক্ষণ কোন সময় খোলা থাকে। এখানে না হচ্ছে ফুটবল খেলার জায়গা, না আছে ব্যাট বল, যেটা আছে ওই যে এখন ময়লা টানার ভ্যান গাড়ি আছে, শুধু এখানে বাজে আড্ডা হয়। খেলনার কিছু জিনিস নষ্ট হয়ে পড়ে আছে, ঠিক করার মেরামত করার কোনো অবস্থা নাই। পৌরসভার যে বাচ্চাদের খেলার জন্য যে পার্কটা আছে পুরানো হয়ে গেছে, ভেঙে গেছে, এটা পৌরসভার থেকে ভালো করে দিক, এলাকার সোলপোল যান খেলতে পারে। পৌর কর্তৃপক্ষ বলছে শিশুদের খেলার সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য পার্কগুলো আবারও ঢেলে সাজানো হবে। আমাদের তো আসলে সুযোগ সুবিধা খুবই কম, বাচ্চারা সবসময় ঘরে বন্দি থাকে। পার্কগুলো যদি আমরা সুন্দর করতে পারি, যাতে বিকেলবেলা অন্তত বাচ্চারা গিয়ে খেলাধুলা করতে পারে। পৌরসভার সবচাইতে বড় এডওয়ার্ড পার্ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনে 20 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘ 4 বছর আটকে আছে সিরাজগঞ্জের ফুলজোর নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ। এতে পণ্য পরিবহন সহ নানা কাজে দুর্ভোগে 10 গ্রামের মানুষ। সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই শুরু করা হবে সেতুর সংযোগ সড়কের কাজ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সেতুর সংযোগ সড়ক না থাকায় গাড়ি থেকে নেমে যাত্রীরাই ঠেলে নিয়ে যাচ্ছেন ভ্যান। শুষ্ক মৌসুমে বালু আর বর্ষায় কাদা ঠেলে 4 বছর ধরে এভাবে যাতায়াত করছেন দুই পারের মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরাতল গ্রামের সঙ্গে অলিপুর সহ 10টি গ্রামের যোগাযোগ সহজ করতে 2020 সালে ফুলজোর নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও হয়নি সংযোগ সড়ক। এতে পণ্য পরিবহন সহ নানা কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপারের মানুষদের। সমস্যা সমাধানে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। সংযোগ সড়ক না থাকার কারণে আমাদের এই খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজটা এখন আমাদের গলার কাটার মতন হয়ে গেছে। রুগীবাহী গাড়ি এবং যানবাহন চলাচল করতে পারে না এবং শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার ক্ষেত্রে ছেলেমেয়েরা অনেক অসুবিধায় ভোগাতে হয়। যাতায়াত করার মতো পরিস্থিতি হয় নাই, দুই পাশের রাস্তাগুলো হয় নাই। এটা নিরামত হলে আমাদের একটু ভালো হবে। আমাদের ক্ষতিগ্রস্ত টাকাগুলো বুঝে দিয়ে অতি দ্রুত এই দুই পারের রাস্তা অ্যাপ্রোচ করে দিলে আমাদের এলাকাবাসী সবার জন্য সুবিধার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে অর্থ ছাড়ের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে, দ্রুতই শুরু করা হবে সংযোগ সড়কের কাজ। ল্যান্ড নেগোসিয়েশনের যে প্রাক্কলনটা কমপ্লিট হয়েছে আমরা হাতে পেয়েছি, হাতে পেয়ে আমরা পিডি মহোদয় বরাবর পাঠাইছি টাকা ছাড়ের জন্য। উনি মিনিস্ট্রিতে পাঠিয়েছে, টাকাটা ছাড় হলেই আমরা টাকা ডিসি মহোদয় বরাবর ট্রান্সফার করে দেব এবং উনি 8 ধারা জারি করে আমাদের জায়গাটা বুঝিয়ে দেবে। আর জায়গাটা বুঝে পেলে আমাদের এখন সবকিছু প্রস্তুতি ঠিক আছে, আমরা অ্যাপ্রোচটা শেষ করে ফেলতে পারব। জেলার ফুলজোর নদীর ওপর 54 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 2,63,00,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহীর পাইকারি বাজারে মাছের সরবরাহ বাড়ায় দাম তুলনামূলক কম। এই বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর নদাপাড়া বাজারে আছেন সহকর্মী শাহিন আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার পর থেকেই হাক ডাকের মাধ্যমে চলছে জমজমাট বেচাকেনা। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর নওদাপাড়া পাইকারি মাছের বাজারে। আমরা এই বাজারটিতে খোঁজ নিয়েছি, এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে যেটি জানতে পেরেছি, মূলত ঈদ উল ফিতরের পর থেকে রাজশাহীর এই নওদাপাড়া মাছের পাইকারি বাজারে মাছের প্রচুর আমদানি হচ্ছে। প্রতিদিন এই ছোট ছোট পিকআপে করে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাছ নিয়ে এখানে বাজারে হাজির হচ্ছেন বিক্রেতারা। মাছের আমদানি বেশি থাকায় এখানকার বিক্রেতারা বলছেন যে মাছের দাম তুলনামূলক কম। বছরের অন্যান্য সময়ের তুলনায় প্রতি কেজি মাছ 50 থেকে 70 টাকা পর্যন্ত সব ধরনের মাছের দাম বলে তারা বলছেন। এবং অন্যান্য দিনের মতোই আমরা আজকেও দেখছি যে এই বাজারটিতে আজকে প্রচুর মাছের আমদানি রয়েছেন, প্রচুর বিক্রেতা রয়েছেন, তারা আসছেন এবং শুধু এই রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে যে এখানে মাছ কিনতে আসেন ব্যাপারটা তা নয়। ঢাকা সহ দূর দূরান্ত থেকে এই জায়গায় আসলে ক্রেতা বিক্রেতারা আসেন, পাইকারি ক্রেতারা আসেন, তারা এখান থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যান। আজকে বাজারে মাছের অন্যান্য দিনের মতোই আজকের বাজারে মাছের আমদানি বেশি থাকায় দাম কম।
রাজশাহীর এই নওদাপাড়া এই বাজারটি মাছের পাইকারি বাজার হিসেবে বেশ সমাদৃত। এখানে জেলার বিভিন্ন উপজেলায় যে মাছ উৎপাদন হয় চাষিরা সকালেই সেটি নিয়ে বাজারে হাজির হন এবং সকাল থেকে সে মাছ বেচা কেনা চলে। ভোর থেকে বেচা কেনা শুরু হয় এবং সকাল 9টা নাগাদ আসলে এই বাজারটি শেষ হয়ে যায়। এবং যদি বলা যায় যে আজকের বাজারে আমরা দেখেছি যে পুকুরে চাষের মাছের পাশাপাশি নদীর যেসব মাছ রয়েছে সেসব মাছও কিন্তু এখানকার এই বাজারটিতে উঠেছে এবং দাম মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে। যদি বলা যায় যে রাজশাহীর এই বাজারে প্রতিদিনই কিন্তু এভাবে হাটঘাটের মাধ্যমে জমজমাট বেচা কেনা চলে এবং দাম তুলনামূলক কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। নতুন মাত্রা পেল যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ। ট্রাম্পের ঘোষণার জবাবে চীনের পাল্টা শুল্ক আরোপের পর দেশটির উপর দ্বিতীয় দফায় আরও 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে চীনা পণ্যের উপর 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। এই দুই দেশের বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে কানাডাও। বুধবার থেকে মার্কিন অটোমোবাইল খাতে 25% শুল্ক কার্যকরের কথা জানিয়েছে প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় 34%। এর আগে দেশটির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। এর পরিপ্রেক্ষিতে দেশটির পণ্যের ওপর গত সোমবার আরও 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। সব মিলিয়ে আরোপ করা 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এর আগে এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল চীন। নতুন করে আরও 50% শুল্ক আরোপকে ভুলের উপর ভুল হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল। এদিকে শুল্ক আরোপের পর প্রতিদিন $200 কোটি আয় করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। অন্যদিকে বুধবার থেকে শুধু চীন নয়, শুল্ক আরোপের জালে পড়ছে মার্কিন অটোমোবাইল খাত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাতে 25% শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা এবং তা 9 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়। বলা হয়, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র কানাডীয় অটোমোবাইল খাতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করবে ততক্ষণ পর্যন্ত এই পাল্টা ব্যবস্থা কার্যকর থাকবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপে অস্থির বিভিন্ন পুঁজিবাজার। লেনদেন হচ্ছে উত্থান পতনের মধ্য দিয়ে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের S&P 500 আগের দিনের তুলনায় 20% পড়ে যায়। শুল্ক কমানোর দর কষাকষির আশা সামনে রেখে মঙ্গলবার সকালে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। তবে ধস নামে তাইওয়ান ও ইন্দোনেশিয়ার শেয়ার বাজারে। ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার। প্রায় সব দেশেই এর প্রভাব অনুভূত হচ্ছে। সোমবার মার্কিন বাজারের 3টি প্রধান সূচক এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমেছে। S&P 500 প্রায় 12 পয়েন্ট কমে 5062 পয়েন্ট, আর ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ পড়ে গেছে 349 পয়েন্ট। তবে ন্যাসড্যাক কম্পোজিট 15.48 পয়েন্ট বেড়ে হয়েছে 15603 পয়েন্ট। শুল্ক কমানোর দর কষাকষির আশা সামনে রেখে মঙ্গলবার সকালে এশিয়ার পুঁজিবাজারগুলোয় ইতিবাচক প্রবণতা দেখা গেছে। 1.5 বছরের মধ্যে সর্বনিম্নে নামার পর এদিন জাপানের নিক্কে সূচক বেড়েছে 6.5%। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 2% বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয় চীনের বাজার সোমবার 7% বেশি পড়লেও মঙ্গলবার CSI 300 ইন্ডেক্স ও সাংহাই কম্পোজিট ইন্ডেক্স সামান্য বেড়েছে। পাশাপাশি হংকংয়ের হ্যাংসেং ও হ্যাংসেং টেক সূচক যথাক্রমে 2 ও 4.5% বেড়েছে। তবে ইন্দোনেশিয়ার পুঁজিবাজারের প্রধান সূচক JKSE 9.2% কমে 2021 সালের জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এতে আধ ঘন্টার জন্য বাজারের লেনদেনও বন্ধ হয়ে যায়। পাশাপাশি দেশটির মুদ্রার মানও প্রায় 2% কমে সর্বনিম্নে নেমে এসেছে। এদিকে ধস নামে তাইওয়ানের পুঁজিবাজারেও সূচক পড়েছে 919 পয়েন্ট।
এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারের মতো সোমবার ভারতের বাজারে ধস নামলেও মঙ্গলবার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এদিন সকালে দেশটির মূল সূচক বিএসই সেন্সেক্স 1%, নিফটি সূচক 1.08% বাড়ে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরার প্রদর্শনী হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সোথেবিসের আয়োজনে 8টি হীরা প্রদর্শিত হচ্ছে, যার মূল্য 12,000 কোটি টাকার বেশি। সবচেয়ে আলোচিত মেডিটেরিয়ান ব্লু নামের একটি 10.3 ক্যারেটের নীল হীরা, যার মূল্য 2,000 কোটি টাকার বেশি। ঝলমলে হীরার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবির বাসাম ফ্রেইহা আর্ট ফাউন্ডেশনে সোথেবিসের উদ্যোগে 2 দিন ব্যাপী এই আয়োজন করা হয়। এতে 12,000 কোটি টাকার বেশি মূল্যের 8টি হীরার সংগ্রহের প্রদর্শনীও করা হয়। সবচেয়ে আলোচিত মেডিটেরেনিয়ান ব্লু নামের একটি 10.3 ক্যারেটের নীল হীরা, যার দামই 2,000 কোটি টাকার বেশি। এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীল হীরা বলে অভিহিত করেছে সোথেবিস। হীরাটির কাটিংও করা হয়েছে সুদক্ষভাবে। প্রদর্শনীতে থাকা মোট 8টি হীরার সম্মিলিত ওজন 700 ক্যারেটের বেশি। সোথেবিসের উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান কুইক ব্রুনিং জানান, আবুধাবিতে হীরার সংগ্রাহক ও ব্যবসায়ীদের আগ্রহ বিবেচনায় এখানে আয়োজনটি করা হয়েছে। এই হীরাগুলো সাধারণ নয়, প্রতিটি এক কথায় অনন্য। আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক আছেন যারা এই মানের এবং এই রকম দুর্লভ হীরা কিনতে প্রস্তুত আছেন। প্রদর্শনীটি চলবে 9 এপ্রিল পর্যন্ত। এরপর 13 মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে মেডিটেরেনিয়ান ব্লুর নিলাম। পৃথিবীতে বিরল এই রত্নগুলো শুধু মূল্যবানই নয়, ইতিহাসেরও অংশ, যার নিলামে শুধু টাকা নয়, পাওয়া যাবে এর কদরও। নাদিম মারজান, সময় সংবাদ। চীনের হুনান প্রদেশের ইজাং কাউন্টি পর্যটকদের জন্য যোগ করেছে এক নতুন মাত্রা। পর্যটকদের অভ্যর্থনা জানানো থেকে শুরু করে বিনোদন দিচ্ছে এই রোবট। এই রোবটের কার্যকলাপ দেখার জন্য ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা। রাস্তার মাঝে রোবটের সঙ্গে মানুষের করমর্দন করার এমন দৃশ্য চীনের হুনান প্রদেশের। নাগরিক ও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদেরকে এভাবেই বিনোদন দিয়ে যাচ্ছে মানব ও কুকুর রোবটগুলো। কার্যকলাপগুলো দেখার জন্য ভিড় জমিয়েছেন অনেকে। বিশেষ রোবট অত্যাধুনিক বেইডু নেভিগেশন সিস্টেম দ্বারা সজ্জিত, যা তাদের পার্কের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে। পর্যটকরা এদের সাথে যোগাযোগ করে তাদের গন্তব্যে সঠিক পথ নির্দেশনা পেতে পারে। এদিকে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করার মাধ্যমে এই রোবট আরও বেশি দর্শক আকৃষ্ট করছে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বেশি অঞ্চলে প্রসারিত হলে পর্যটন শিল্পে রোবটের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হুনান প্রদেশের এই উদ্ভাবন পর্যটন শিল্পে একটি নতুন অধ্যায় শুরু করার পাশাপাশি নিশ্চিত করেছে প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধন বলেও মনে করছেন তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 10,000 বছরেরও বেশি সময় আগে হারিয়ে যাওয়া ডায়ার উলফ বা বিশাল দেহী নেকড়ে পৃথিবীতে ফিরে এসেছে, এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি কোলোসাল বায়োসায়েন্সেস। তাদের দাবি, আধুনিক জিন প্রযুক্তির মাধ্যমে ডিএনএ থেকে এদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কিন্তু বিজ্ঞানী মহলে প্রশ্ন উঠেছে এর সত্যতা নিয়ে। ছবির এই প্রাণীগুলো সাধারণ কোনো নেকড়ে নয়, এগুলো ডায়ার উলফ, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি কোলোসাল সায়েন্সেসের বিজ্ঞানীরা, যার ডিএনএ তারা 13,000 বছরের পুরানো দাঁতের অংশ ও 72,000 বছরের পুরানো কানের হাড় থেকে উদ্ধার করেছে। আধুনিক ধূসর নেকড়ের জিনোমে প্রাচীন ডায়ার উলফের ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে এই প্রাণীর জন্ম দেওয়া হয়েছে বলে দাবি করেছে কোলোসাল বায়োসায়েন্সেস। কোম্পানিটি রোমুলাস, রেমুস ও খালিসি নামের 3টি নেকড়ে শাবকের ছবি প্রকাশ করেছে। তবে বিশেষজ্ঞদের অনেকেই এই দাবিকে দেখছেন অত্যন্ত সন্দেহের চোখে। তাদের দাবি, হাজার হাজার বছর আগে বিলুপ্ত প্রাণীর জিন পুরোপুরি পুনর্গঠন করা প্রায় অসম্ভব, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ডিএনএ নষ্ট হয়ে যায়। তবে কোলোসাল বায়োসায়েন্সেস বলছে, এরা হলো প্রথম ডায়ার উলফ ছানা যারা আধুনিক জিন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীতে ফিরে এসেছে। তারা জানায়, দেখতে অবিকল ডায়ার উলফের ছানার মতো হলেও এদের বাবা মা না থাকায় অতীতের ডায়ার উলফের মতো দক্ষ শিকারী হয়ে উঠবে না এরা। কাকুলি আখতার, সময় সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশি জাহাজের মডেল প্রদর্শিত হলো আইএমওর সদর দপ্তরে।
লন্ডনে 5 দিন ধরে চলা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার অধিবেশনে যোগ দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO এর মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটির 83তম অধিবেশন। এই সময় বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে নির্মিত জাহাজ BCGT প্রত্যয় এর মডেলটি IMO এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এবং উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন যৌথভাবে উদ্বোধন করেন। এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জাহাজের মডেল IMO এর সদর দপ্তরে প্রদর্শিত হলো, যা বর্তমান সরকারের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এতে 2026-27 সালের জন্য IMO কাউন্সিলের ক্যাটাগরি সি সদস্য পদে বাংলাদেশকে পুনর্নির্বাচনের জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। আমরা বাংলাদেশ দূতাবাস, মিনিস্ট্রি অফ শিপিং এবং অন্যান্য যে লাইন মিনিস্ট্রিগুলো আছে তাদের সাথে নিয়ে আমরা একসাথে কাজ করছি এবং আগামীতে আশা করছি যে ইলেকশনটা হবে এটা হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে, সেখানে আমরা একটা ইতিবাচক ফল পাওয়ার জন্য একযোগে কাজ করার চেষ্টা করছি। এই সময় বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, IMO কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং নারীর অংশগ্রহণ সহ নানা উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাঝে তুলে ধরেন তিনি। আমরা এখন একটা প্ল্যানিং স্টেজে আছি সব কিছু মিলিয়ে। ইমপ্লিমেন্টেশন উইল টেক টাইম। কারণ আপনি চিন্তা করতে হবে যে আমাদের যে শিপিং লাইনগুলো আছে প্রথমত তাদেরকে কনভিন্স করতে হবে এবং তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। ফিউল পার্ট অফ ইট, না হলে আপনি এখন যে সমস্ত ফিউল দিয়ে আপনি শিপ চালাচ্ছেন সেগুলোতে এমিশন হবেই। সমুদ্র দূষণ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে তিনি প্লাস্টিক বর্জ্যে বাংলাদেশের নদী দূষণ ঠেকাতে আইন পরিবর্তন করে কঠোর করার পরিকল্পনার কথাও জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।